হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো বিজ্ঞানের কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে তোমরা প্রত্যেকেই অনায়াসে বিজ্ঞানে 25-25 পাবে। এখানে জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান দুটো পার্টি একসঙ্গে দেখানো থাকবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ওকে, তো চলো শুরু করছি। তার আগে বলি, তোমাদের চ্যাপ্টার থাকবে তাপ, রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, তড়িৎ রাসায়নিক প্রভাব, আর থাকবে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, ঠিক আছে। ও আরেকটা চ্যাপ্টার থাকবে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। ওকে, তো দেখো পরপর আমি চ্যাপ্টারগুলো দেখিয়ে দিচ্ছি। জেনারেলি তোমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো থাকবে বেশিরভাগ স্কুলে, তাই এইগুলো ভালো করে দেখো। যদি অন্যান্য স্কুলে বা কোনো স্কুলে যদি আরও এক্সট্রা কিছু দেওয়া থাকে, যেমন আলো বা অন্য কিছু দেওয়া থাকে, তাহলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেস ফলো করবে। সেখান থেকে আলো থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, সেগুলো করলেই হবে। ওকে, তো দেখে নাও কী কী সাজেশন করবে। প্রথমে দেখো তাপ থেকে কী কী করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, বরফের স্বাভাবিক গলনাঙ্ক কত? পরীক্ষাটা ভীষণ দিচ্ছে, উত্তর হবে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বরফের স্বাভাবিক গলনাঙ্ক মনে রাখবে, পরীক্ষা কিন্তু প্রশ্নটা ভীষণ দেয়। তারপরে প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? এটাও ইম্পর্টেন্ট রয়েছে, এটা উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপরে প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কী পদ্ধতিতে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে। আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়বে, প্রত্যেকেই পরীক্ষাতে কমন পাবে, কারণ এর বাইরে কিছু আসবে না। এরপরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপ শক্তির একক কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যালোরি। এসআই পদ্ধতিতে তাপ শক্তির একক কী? উত্তর হবে জুল। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? উত্তর হবে জুল পার কিলোগ্রাম কেলভিন। ঠিক আছে, ভালো করে করবে, যেগুলো হাইলাইট করা আছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, সিজিএসতে জলের আপেক্ষিক তাপের মান কত? উত্তর 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তারপরে প্রশ্ন, ক্যালোরি ও জুলের সম্পর্ক কী? 1 ক্যালোরি সমান 4.2 জুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিউজ তার কী কী উপাদান দ্বারা গঠিত? টিন ও সীসা। হিমমিশ্র তৈরি করতে বরফের সঙ্গে কী মেশানো হয়? চাপ বাড়ালে বরফের গলনাঙ্কে কী পরিবর্তন হয়? উত্তর আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দেখে নিও। গলনাঙ্ক হিমাঙ্ক সমান এরূপ একটি পদার্থের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, হিমমিশ্র কাকে বলে? তারপরে প্রশ্ন, হিমমিশ্রের দুটি ব্যবহার লেখো। কোন তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন? গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? রান্নার সময় পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? ঠিক আছে, এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি বলছি ভালো করে করবে। 3200 ক্যালোরি তাপ দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম বরফকে ওই একই তাপমাত্রার জলে পরিণত করা যাবে? এর বাকি উত্তরটুকু দেখে নাও। এর বাকি উত্তরটুকু ঠিক এই পর্যন্ত শেষ হলো। মাধ্যমের উপস্থিতি ছাড়াই তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে? উত্তর বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, একটি তাপের সুপরিবাহী পদার্থের নাম লেখো। উত্তর রূপক। তারপরের প্রশ্ন, জল তাপের সুপরিবাহী না কুপরিবাহী? সবচেয়ে দ্রুত তাপের সঞ্চালন কোন পদ্ধতিতে হয়? ওকে, উত্তর বিকিরণ পদ্ধতিতে। তারপরে প্রশ্ন, থার্মোফ্লাক্সের দুটি চোয়ালের মধ্যে বায়ু শূন্য করা হয় কেন? ইগলু কেন বরফ দিয়ে তৈরি করা হয়? তারপরে প্রশ্ন, থার্মোফ্লাক্সের গঠনের একটি চিত্র অঙ্কন করো। অথবা থার্মোফ্লাক্সে কীভাবে বিকিরণ পদ্ধতি প্রতিহত হয়? অথবা থার্মোফ্লাক্সে কীভাবে পরিবহন পরিচালন ও বিকিরণ পদ্ধতি তাপ সঞ্চালন বন্ধ করা হয়? তিনটের প্রশ্নের একটাই উত্তর। থার্মোফ্লাক্সে কী করতে হবে? ছবি আঁকতে হবে। তো উত্তরও দেখে নাও, এখান থেকে শুরু হচ্ছে এবং এই ছবি দিয়ে উত্তরটা শেষ হচ্ছে। ঠিক আছে, ছবিটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে ছবিটা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ওকে, তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তাপ ও তাপমাত্রা বা তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটা ভালো করে করবে। পার্থক্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার এসেছে, তাই এটা কিন্তু ভালো করে করবে, তাপ ও তাপমাত্রার পার্থক্য। তারপরে প্রশ্ন, একটি 50 গ্রাম ভরের পদার্থের খণ্ডের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? অঙ্কটা করবে। অনেক সময় এখান থেকে অঙ্কও দেয়। 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরের অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। ঠিক আছে, তাপ থেকে আমি যা যা প্রশ্ন দিলাম সেগুলো ভালো করে করবে। যে বাজারে এখনও বিজ্ঞানটা ভালো করে প্রিপেয়ার হওনি বিজ্ঞানটা নিয়ে, তারা কিন্তু এখনও সময় আছে। আমি যেগুলো দিচ্ছি মন দিয়ে পড়ে যাও, প্রত্যেকেই 25-25 পাবেই পাবে। ঠিক আছে, কারণ আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এর বাইরে কোনো প্রশ্নই হয় না, এগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে, তাই যত বড় ভিডিওটা ভালো করে দেখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।
দেখো এর পরের চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক অথবা রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে কী কী করবে দেখে নাও। প্রথমে দেখো রয়েছে হাইলাইট করা একটা বড় প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এখানে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা প্রথমেই দেওয়া রয়েছে। তারপরে বলছে বিক্রিয়ক ও বিক্রিত পদার্থ বলতে কী বোঝো, দুটোরই রয়েছে পরপর, বিক্রিয়ক ও বিক্রিত পদার্থ বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও, উদাহরণের মাধ্যমে সেটা কী করতে হবে, বুঝিয়ে দিতে হবে। বড় প্রশ্নের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এবং দেখো এটা কাট করে তো করা আছে, অর্থাৎ অনেকগুলো ছোটো প্রশ্ন মিলিয়ে বড় প্রশ্ন করা আছে। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ভালো করে করবে। তারপরে প্রশ্ন অনুঘটক কাকে বলে, একটি উদাহরণের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার প্রভাব আলোচনা করো। বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে অনুঘটক কাকে বলে এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন অনুঘটন কাকে বলে, উৎসেচক কাকে বলে, জীবদেহে এর ভূমিকা কী। হাইড্রোজেন পারক্সাইডে MnO2 গুঁড়ো যোগ করার সময় MnO2 বড় ডেলা বা ডেলা না সমান ভরের সূক্ষ্ম গুঁড়ো কোনটি দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেনের বুদবুদ বেরোবে। মরচে কাকে বলে, মরচে পড়ার শর্তগুলো লেখো। মরচে পড়লে কে জারিত হয়, কি কি উপায়ে লোহার মরচে ধরায় বাধা দেওয়া যেতে পারে। জারণ বিজারণ একসঙ্গে ঘটে, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। অনুঘটক ও উৎসেচকের মধ্যে পার্থক্য ভালো করে করবে। তারপরে প্রশ্নে জৈব দ্রাবকের নাম লেখো। উত্তর বেনজিন। লোহায় মরচে পড়া কি জাতীয় পরিবর্তন, উত্তর রাসায়নিক পরিবর্তন। তারপরে প্রশ্ন মরচে পড়ার সংকেত কি, দেখো 2Fe2O3 × XX2O। বিশুদ্ধ লোহায় মরচে পড়ে কি, উত্তর না। জলের মধ্যে পোড়াচুন দিলে প্রচুর স্টিম উৎপন্ন হয়, কারণটা কি, কারণ হচ্ছে পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়া একটি তাপমোচী বিক্রিয়া। বোঝা গেল। ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোনটি, উত্তর অ্যাসিটিলিন। তারপরে প্রশ্ন জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি কি প্রক্রিয়া, তাপগ্রাহী ভৌত পরিবর্তন। তারপরে প্রশ্ন রাসায়নিক পরিবর্তন শনাক্ত করার একটি উপায় বলো। উত্তর হচ্ছে অদক্ষেপণ। একটি প্রাকৃতিক দহনের নাম কি, উত্তর হবে দাবানল। অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়, উত্তর হয় ওই পদার্থের অক্সাইড যৌগ। ঠিক আছে। তারপরে প্রশ্ন অক্সিজেনবিহীন একটি মৌলিক জারক ও যৌগিক বিজারক পদার্থের নাম। মৌলিক জারক হবে Cl2 এবং যৌগিক বিজারক হচ্ছে FeCl2। ওকে। তারপরের প্রশ্ন খাবার সোডা কি, এর রাসায়নিক সংকেত লেখো। উত্তর হবে সোডিয়াম কার্বনেট এবং রাসায়নিক সংকেত হচ্ছে NaHCO3। তারপরে প্রশ্ন খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মধ্যে জল না দিয়ে ইথার বা বেনজিন দিয়ে ঝাঁকালে বিক্রিয়া হয় না, কেন হয় না, ভালো করে করবে। তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য, বাকি উত্তরটা দেখে নাও। আমি যেগুলো বলছি এগুলো মন দিয়ে করবে, পরীক্ষাতে কমন পাবে। এর পরের চ্যাপ্টার তড়িতের রাসায়নিক প্রভাব, কি কি করবে দেখে নাও। তড়িতের সুপরিবাহী নয় কোনটি, এদের মধ্যে উত্তর হবে কাঠ। কাঠ কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। এরকম অপশন দিয়েও তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে, যেগুলো দিচ্ছি ভালো করে করবে। জলে তড়িৎ বিশ্লেষণে ড্যাশ ও ড্যাশ গ্যাস পাওয়া যায়। উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস পাওয়া যায়। এদের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কোনটি বলতো, উত্তর হবে চিনি। চিনি কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। এরপরে প্রশ্ন এলইডির পুরো কথা কি, উত্তর লাইট এমিটিং ডায়োড। তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ ব্যবহৃত হয়, উত্তর সমপ্রবাহ তড়িৎ বা ডিসি। তারপরে প্রশ্ন গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি কি পাওয়া যায়, উত্তর Na ও Cl2। তারপরে প্রশ্ন লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হলে কোনটিকে ক্যাথোড ও কোনটিকে অ্যানোড রূপে ব্যবহার করবে। তারপরে প্রশ্ন গ্যালভানাইজেশন বলতে কি বোঝো। গলিত CaCl2 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটো লেখো। এর বাকি উত্তরটা থেকে এই পর্যন্ত শেষ হলো। লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়, উত্তর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। মনে রাখবে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন, উত্তর ইলেকট্রন গৃহীত হয় বলে। তারপরের প্রশ্ন তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, উত্তর ক্যাটায়ন ও অ্যানায়ন। কোনো কম দামি ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি নিতে হবে। তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের নীতি কি। ব্রোঞ্জ বা রূপোর গয়নাতে সোনার জল করা হয়, সোনা কি জলে গুলে যায়। তো তড়িৎ বিশ্লেষণ থেকে এই প্রশ্নগুলো করো, এখান থেকে কমন পাবে, অর্থাৎ তড়িতের রাসায়নিক প্রভাব থেকে এগুলোই করো। ঠিক আছে, চলো নেক্সট চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার প্রাকৃতিক ঘটনা তার বিশ্লেষণ। এখান থেকে কি করবে দেখে নাও। এই অধ্যায়ে দুটো পার্ট, এক হচ্ছে বজ্রপাত, একটা হচ্ছে মহামারী। দুটো থেকেই আমরা দেখে নেব কি কি করব। প্রথম প্রশ্ন তড়িদাবেশ ও তড়িৎক্ষরণ বলতে কি বোঝায়, বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এটুকু। তারপরের প্রশ্ন যেটা ছিল তড়িৎক্ষরণ বলতে কি বোঝো,
এর অ্যান্সারটা এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরগুলো কালেক্ট করে নেবে। ওকে, এর পরের প্রশ্ন, বজ্র নিরোধক কি? চিত্রসহ গঠন ও কার্যনীতির ব্যাখ্যা দাও। আমি উত্তরটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু ভালো করে উত্তরটা দেখে নিও। ওকে, ভিডিওটা আমি যদি পড়ে শোনাতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেজন্য আর পড়ে শোনাতে পারছি না। তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা দেখে নিও, অথবা তোমাদের টেক্সট বুক থেকেও এটা করতে পারো। ঠিক আছে, যেখান থেকে খুশি উত্তরটা করে নিতে পারো। ওকে, বজ্রপাত ও বজ্রনাদ বলতে কি বোঝায়? খুব ভালো করে করবে। এটা হচ্ছে বজ্রপাতের সংজ্ঞা। এরপরে চলে এসো নিচে, দেখো বজ্রনাদ বলতে কি বোঝো। ওকে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, ভালো করে করবে। তারপরে প্রশ্ন, বজ্রপাতের সময় বাড়ির বাইরে বা ভিতরে থাকাকালীন কী কী সুরক্ষামূলক ব্যবস্থা ও সাবধানতা অবলম্বন করা উচিত? দেখে নাও বাকি উত্তরটা চলছে। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু পুরো উত্তরটা ভালো করে দেখে নেবে। ওকে, আস্তে আস্তে সরাচ্ছি, পুরো ভালো করে পুরো উত্তরটা দেখে নেবে, এটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো। 50 কিলোমিটার ওপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? উত্তর হচ্ছে 4 লক্ষ। ঠিক আছে, ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষের নাম কি? উত্তর হচ্ছে বজ্রপাত। ওকে, তারপরের প্রশ্ন, বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ কি হয়? মাটিতে চলে যায়। বজ্রপাতের সময় কোন বাড়িতে থাকা নিরাপদ? উত্তর পাকা বাড়িতে থাকা নিরাপদ। তারপরে প্রশ্ন, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তারকে ছুঁয়েছে তাকে ড্যাশ বলে? তাকে বলে পেন্টোগ্রাফ, মনে রাখবে। তারপরে প্রশ্ন, বজ্রপাতের বৈদ্যুতিক প্রতিষ্ঠা কে করেন? উত্তর ফ্রাঙ্কলিন, মনে রাখবে। তো এই হলো বজ্রপাত থেকে। এবার চলে এসো মহামারী থেকে। মহামারী থেকে কি কি করবে? প্রথমে দেখো রয়েছে মহামারী কাকে বলে, মহামারীর প্রকারভেদগুলো উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে করবে। আমি পুরো উত্তরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। উত্তরটা চলছে, দেখে নাও। ঠিক আছে, একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্নের আনসার পেয়ে যাচ্ছ। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলো আলোচনা করো, এটাও ভালো করে করবে। আমি যেগুলো দিচ্ছি এর বাইরে পরীক্ষাতে কোনো প্রশ্নই হবে না, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই প্রশ্নগুলো ভালো করে করবে। ওকে, কোনো রোগ মহামারীতে পরিণত হবে কিনা তা কিভাবে জানা যায়? করবে। একটি সাধারণ রোগ কী কী অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে? করবে। ম্যালেরিয়া রোগ কার মাধ্যমে হয়? কালাজ্বর রোগ কার মাধ্যমে হয়? ডেঙ্গু জ্বর কার মাধ্যমে হয়? তাই এটা খুব ভালো করে তৈরি করবে। বিভিন্ন বাহকের নাম। ঠিক আছে, অতএগুলোকে বলা হয় ভেক্টর বা বাহক নির্ভর সংক্রমণ। ম্যালেরিয়া হয় স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা, কালাজ্বর বালি মাছের দ্বারা, ডেঙ্গু জ্বর এডিস মশার দ্বারা, অর্থাৎ এটা বাহকেরা বয়ে নিয়ে যায়। ঠিক আছে, আর মাধ্যম নির্ভর সংক্রমণ কোনগুলো? যেমন জল দ্বারা, খাদ্য দ্বারা কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, রক্ত দ্বারা হচ্ছে এইডস, হেপাটাইটিস বি, এগুলো। ঠিক আছে, রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা সংগঠিত দুটি মহামারীর নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 কলেরা, 2 ম্যালেরিয়া। বায়ুবাহিত দুটি সংক্রামক রোগের উদাহরণ দাও। 1 ইনফ্লুয়েঞ্জা, 2 হাম্বা মিজেলস। সংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও। অসংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও। স্মল পক্স রোগটির অপর নাম রেড প্লেগ কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা পরিগণিত প্রথম 3টি মারণ রোগের নাম লেখো। তারপরের প্রশ্ন, হেপাটাইটিসের প্রকারভেদ ও সংক্রমণগুলোর মাধ্যমগুলো সারণীকারে লেখো। মানুষের দেহে কি কি উপায়ে প্লেগ রোগ সংক্রামিত হয়? ঠিক আছে, ভালো করে করবে। এবং প্লেগ রোগের অপর নাম ব্ল্যাক ডেথ, মনে রাখবে। নিচের 5টি মহামারীর নাম যেভাবে ছড়ায় তাদের দায়ী জীবাণুর নাম এবং কিভাবে এড়ানো সম্ভব তা ছকের মাধ্যমে লিপিবদ্ধ করো। এখানে সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে রোগের নাম, যেভাবে ছড়াচ্ছে, দায়ী যে জীবাণুগুলো সেটার নাম, এবং কীভাবে এটা এড়ানো সম্ভব, পুরোটা এখানে ভালো করে দেওয়া আছে। এটা খুব ভালো করে করবে। কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ, যক্ষা প্রত্যেকটারই খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এটা কিন্তু ভালো করে করবে। এখান থেকে তোমাদের জীবাণুর নামগুলো তৈরি হয়ে যাবে। এই যে ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি, কলেরা রোগের জীবাণুর নাম কি, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি, ঠিক আছে, এবং কীভাবে এগুলো ছড়াচ্ছে খুব ভালো করে চাটাকাটা দেওয়া রয়েছে, এটা ভালো করে করবে। এইচআইভির পুরো নামটা পরীক্ষাতে দেয় হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, আর এইডসের পুরো নাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এইচআইভি এবং এইডসের পুরো নামটা মনে রাখবে।
এরপর দেখো রয়েছে কয়েকটি ব্যাকটেরিয়া বাহিত রোগের নাম, তাদের লক্ষণ ও প্রতিকার ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এটাও ভালো করে করবে। আমি আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সারটা নিয়ে নেবে। তো এই হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো এবার নেক্সট চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার হচ্ছে জীবন বিজ্ঞানের পাঠ থেকে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। প্রথমে দেখো রয়েছে কৃষি বিজ্ঞান কাকে বলে, কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটা দেখে না পুরোটা। কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি কি, খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। এরপরে প্রশ্ন উদ্যান বিজ্ঞান কাকে বলে, শুধু উদ্যান বিজ্ঞানের সংজ্ঞাটা ভালো করে করবে। খারিফ ফসল বলতে কি বোঝো, তার উদাহরণ। তারপর রয়েছে রবি ফসল বলতে কি বোঝো, তার উদাহরণ। তো এই উত্তরটা এই পর্যন্ত শেষ হলো খারিফ ফসল রবি ফসলের। এর পরের প্রশ্ন জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কেন, যুক্তিসহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। চাষের জমিতে অতিরিক্ত অজৈব আর রাসায়নিক সার ব্যবহারের কুফলগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ব্লু কালারের আন্ডারলাইন করা মানে ব্লু কালারের যে মার্ক করা লাইনগুলো, এগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাতে লিখতেই হবে, ঠিক আছে? এগুলো লিখলেই তবে কিন্তু নম্বরটা পাবে। ওকে। এরপরে প্রশ্ন পেস্ট কাকে বলে, কয়েকটি ক্ষতিকারক পেস্টের নাম, প্রকৃতি ও ক্ষতির ব্যাপকতা সারণীকারে লেখো। ঠিক আছে, তোমরা শুধুমাত্র পেস্ট কাকে বলে সংজ্ঞাটা ভালো করে দেখবে। ওকে, পেস্ট কি আর পেস্টের নামগুলো দেখবে, এখানে সুন্দর করে নামগুলো রয়েছে, তাদের প্রকৃতি কীরকম এবং তারা কিভাবে ক্ষতি করছে পুরোটাই এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। ভিডিওটা পজ করে দেখে নেবে অ্যান্সারটা। ওকে। ক্ষতিকারক কীটপতঙ্গ কিভাবে দমন করা হয়, পদ্ধতিগুলো সংক্ষিপ্ত ধারণা দাও। যান্ত্রিক পদ্ধতি, রাসায়নিক দমন পদ্ধতি, জৈবিক দমন পদ্ধতি। খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে, এটা করবে। আমি কিন্তু বড় প্রশ্নগুলো ফার্স্ট বলছি, ঠিক আছে? মধুর উপযোগিতা অথবা মধুর বিভিন্ন ব্যবহার সম্পর্কে লেখো। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যে কোনো 5টা পয়েন্ট করলেই হবে। মৌমাছিদের জীবনচক্রে কয়টি দশা দেখা যায়, কি কি? মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে, খুব ভালো করে করবে। 4টি দশা, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ, এবং তাদের দশাগুলোর মানে বর্ণনা করবে। তোমাদের টেক্সট বুকও সুন্দর করে দেওয়া রয়েছে, যেখান থেকে খুশি করতে পারো। আর যদি পারো এরকম একটা ছবি এঁকে দিতে পারো। ছবি আঁকলে কি হবে, উত্তরটা দেখতেও সুন্দর লাগবে আর এক্সামিনারও খুশি হয়ে যাবে। মৌমাছি প্রতিপালনের দেশীয় পদ্ধতিটি আলোচনা করো। দেশীয় পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, ঠিক আছে? তো দেশীয় পদ্ধতির অ্যান্সারটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ডিপ লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন সম্বন্ধে ধারণা দাও। ডিপ লিটার পদ্ধতি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন, অথবা কেঁচো কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে না উত্তরটা, অনেক পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, ভালো করে করবে। আমের জোর কলম করা হয় কেন? মৌচাকে 3 প্রকার মৌমাছির কাজ লেখো। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। নিবিড় মিশ্র মাছ চাষ কাকে বলে, এই প্রকার মাছ চাষের সুবিধা কি? খুব ভালো করে করবে। আমি যেগুলো দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্নই হয় না, ঠিক আছে? যা প্রশ্ন এক্সামিনাররা সিলেক্ট করবে এর মধ্যে থেকেই করবে। ওকে, তাই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে, কমন প্রত্যেকেই পাবে। পুনর্দিত প্রজনন বলতে কি বোঝো? ওকে, ব্র্যাকেট দেওয়া রয়েছে, এই পর্যন্ত করবে আর পদ্ধতি 2-1টা লাইন লিখে দেবে। খারিফ ফসল রবি ফসলের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য করবে। এনপিকে কি? একটি পতঙ্গ পেস্ট ও একটি স্তন্যপায়ী পেস্টের নাম লেখো। এপিয়ারি কি? মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলে কেন? এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই কিছু করার নেই, প্রশ্নগুলো কিন্তু এগুলো করতেই হবে, ঠিক আছে? অনেকে তো ভাবছো যে ম্যাম অনেকগুলো প্রশ্ন বলছে, কিন্তু দেখো তোমাদের পরীক্ষা হবে 25-এ ঠিকই, কিন্তু তোমাদের সিলেবাসে যা আছে সেগুলো তো অনেকটা বড়, সেগুলো তো কভার করতে হবে, তাই না? এবার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রত্যেকেই পড়তে হবে, কিছু করার নেই। আর এগুলো যদি পড়ে যাও প্রত্যেকেই 25-এ 25 পাওয়ার ক্ষমতা রাখো, এটা মনে রাখবে। তাই যেগুলো বলছি মন দিয়ে করে যাও। সিটার ও নন সিটার ব্রিড বলতে কি বোঝো? ওকে, করবে। ব্রয়লার মুরগি কাদের বলে, এটি উদাহরণ দাও। এর পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। একটি খারিফ ফসল উদাহরণ কি হবে? অপশনের মধ্যে ভুট্টা। কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটি কোন গ্রন্থি? উত্তর দেখে নাও, পিটুইটারি গ্রন্থি। শস্যাগার সংরক্ষণের জন্য ড্যাশ গ্যাস ব্যবহার করা হয়, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে? আগাছানাশক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? অপশনের মধ্যে দেখেন আনসার, পিক্লোরাম আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। একটি মাইনর কার্প হলো বাটা, এক্সোটিক কার্প উদাহরণ হলো সিলভার কার্প।
যেগুলো টিক দেওয়া আছে সেগুলো অ্যান্সার, ঠিক আছে। একটি নন সিটার মুরগি হলো লেগ হর্ন, মনে রাখবে। সবজি আর ফল চাষকে ড্যাশ নামক কৃষিবিজ্ঞান বিভাগে আলোচনা করা হয়, উত্তর হর্টিকালচার। ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা আর ঝাড়াই দুই করা হয়, উত্তর কম্বাইন মেশিনের সাহায্যে। গোল্ডেন রাইসে ড্যাশ ভিটামিনের পরিমাণ বেশি, ভিটামিন এ। চালে ড্যাশ পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে, কত পার্সেন্ট? 79% কার্বোহাইড্রেট থাকে। স্টক ও সিয়ন এর ব্যবহার করা হয় আমের ড্যাশ পদ্ধতিতে, উত্তর জোর কলম পদ্ধতিতে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, চায়ে থাকা ড্যাশ দাঁতে ক্ষয়রোধ করে, কি না ফ্লোরাইড চায়ের মধ্যে থাকে, যেটা দাঁত ক্ষয়রোধ করতে সাহায্য করে, ঠিক আছে। শ্রমিক মৌমাছিরা মধু তৈরির জন্য ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে, উত্তর মকরন্দ বা নেকটার সংগ্রহ করে, ওকে। ডিডিটি এর পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আমন ধান চাষের জন্য কোন মাটি উপযোগী? উত্তর কাদা বা এঁটেল মাটি। সবুজ চায়ের কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়? উত্তর পলিফেনল। দুটি আগাছানাশকের নাম লেখো, উত্তর দেখে নাও 2,4-D বা 2,4-D আর একটা হচ্ছে পিক্লোরাম, ওকে। তো তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন থেকে এই হলো সাজেশন, ওকে। তো এই পর্যন্ত তোমাদের পুরো বিজ্ঞান সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, ওকে। তো আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো আজকে এখানেই।